সকাল ৯টার সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। নির্ধারিত সময় ৩ সপ্তাহ আগে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। ২৩ সদস্য বিশিষ্ট এই কমিশনের প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি পেশ করা হয়। এ সময় অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সহ কমিশনের সব পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্য উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, গত ২৭ জুলাই গঠন করা হয় ২৩ সদস্য বিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন। কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। ২০১৩ সালে অষ্টম বেতন কমিশন গঠনের পর দীর্ঘ ১২ বছর পর এটি গঠিত হলো। কমিশনের প্রতিবেদন দাখিলের নির্ধারিত শেষ তারিখ ছিল আগামী ১৪ ফেব্রুয়ারি। প্রতিবেদনের জন্য নির্ধারিত বাজেটের মাত্র ১৮% ব্যয় করে কাজটি সম্পন্ন করেছে কমিশন। এই প্রথম পোস্টার ছাড়াই শুরু হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এবছর প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘনে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি ভাঙলে ব্যক্তির জন্য সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, ১.৫ লাখ জরিমানা এবং দলের জন্য ১.৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বিধান লঙ্ঘনে আরপিওতে প্রার্থিতা বাতিলেরও বিধান রয়েছে। বুধবার ১,৮৪২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে প্রতীক পেয়ে ভোটের মাঠে প্রচারণা করতে পারতেন প্রার্থীরা। তবে এবার একদিন পরে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। নির্বাচনী প্রচার ও ভোটের দিন কোনো প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপন অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো নির্বাচনী এলাকায় একক কোনো জনসভায় একই সঙ্গে ৩টির বেশি মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করতে পারবে না। প্রচারণায় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে বাতিল হতে পারে প্রার্থিতা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে নাজমা বেগম নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেছেন রোগীর স্বজনরা। এর জেরে হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার দিনগত রাত ১:২০ দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। এই অবস্থায় হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান, এক রোগীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ডাক্তার তৌহিদ, ডাক্তার রাহাত, ডাক্তার বাপ্পি ও ডাক্তার নাইমকে মারধর করেন। তাদের হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে হাসপাতালে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। তিনি আরও জানান, হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালে পরিচালক না আসা পর্যন্ত এই গেট খোলা হবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ২ জনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতালে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার রাতে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মাদাম বিবির হাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটের অন্তত ১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি টাকার বেশি হতে পারে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। স্থানীয়রা জানান, একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের 2টি ইউনিট এবং চট্টগ্রাম শহরের বাইজিদ ফায়ার সার্ভিস স্টেশনের 3টি ইউনিট সহ মোট 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত 11:30টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। আগুন চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। এবারে আন্তর্জাতিক সংবাদ।
দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে গ্রিনল্যান্ডের মালিকানা পাওয়ার আশা পুনরাবৃত্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দ্বীপের মালিকানা পেলে কৃতজ্ঞ, আর না পেলে মনে রাখার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। 2 ঘন্টা বিলম্বে সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড বিক্রি না করলে আমরা মনে রাখব। আপনি হ্যাঁ বললে আমরা কৃতজ্ঞ থাকব, না বলে আমরা তা মনে রাখব। এছাড়া তিনি গ্রিনল্যান্ডকে বিশ্ব শান্তি ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প দাবি করেন, ন্যাটোকে বহু দশক ধরে দেওয়া অবদানের তুলনায় এ চাওয়া খুবই নগণ্য। এটি যুক্তরাষ্ট্রের জন্য অতি ক্ষুদ্র চাওয়া। তবে ডেনমার্ক এরই মধ্যে জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রকাশিত এক খোলা চিঠিতে সমতার বিশ্ব গড়তে ধনীদের ওপর বেশি বেশি কর আরোপের জন্য বিভিন্ন দেশের সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে WEF এর বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এবারে খেলার খবর। বাংলাদেশের ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের বিষয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইসিসি। বুধবার সন্ধ্যার পর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, বাংলাদেশে বিশ্বকাপ খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বাংলাদেশকে ভারতে গিয়েই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে। বাংলাদেশ যে নিরাপত্তা ঝুঁকির কথা বলছে, তেমন কোনো ঝুঁকি নেই এবং এই স্বল্প সময়ে সূচি ও ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। শুধু তাই নয়, বাংলাদেশের আবেদন বিবেচনা না করার কারণ হিসেবে আইসিসি যুক্তি দেখিয়েছে যে, এই আবেদন বিবেচনা করা হলে তা ভবিষ্যতে সুশাসনের জন্য একটি খারাপ উদাহরণ সৃষ্টি করবে। সব মিলিয়ে বাংলাদেশের অনুরোধ পুরোপুরি নাকচ করে দিয়েছে আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে আনার অনুরোধ জানালে বিষয়টি নিয়ে আলোচনা করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসি জানায়, 20টি অংশগ্রহণকারী দেশের জন্য একই নীতিমালা প্রযোজ্য। স্বাধীন নিরাপত্তা প্রতিবেদনে ঝুঁকির প্রমাণ না থাকায় ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। এতে অন্য দল ও বিশ্বজুড়ে দর্শকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে এবং আইসিসি নিরপেক্ষতা ও শাসন ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।